হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। কিছুদিন আগের আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যদি ব্লগগুলো শেয়ার না করি তাহলে কিন্তু মোবাইলে জমেই যায়, তার উপরে ইউটিউবের রিচটাও কমে যায়। সেই জন্য কিন্তু এই ব্লগগুলো আমাকে শেয়ার করতে হয়, কেউ দেখুক বা না দেখুক। আর এই নিজের জীবন কাহিনীটা শেয়ার করতে কিন্তু খুবই ভালো লাগে। তো কিছুদিন আগে সকালবেলাতে উঠে দেখছি যে আকাশটা খুবই সুন্দর মনোরম হয়ে গেছে, আর মেঘলা ওয়েদার দেখলে খুব ভালো লাগে, ফটো তুলতে ভিডিও করতেও খুব ইচ্ছা করে। এই যে গাছগুলো রয়েছে আমার ব্যালকনিতে লাগানো, গত 2 বছর ধরে এই গাছগুলোকে বড় করছি, আর এই বছর দেখো কত ফুল হয়েছে। আমি জানি না যে কবে এতগুলো ফুল ফুটেছে, হঠাৎ করেই দেখলাম যে অনেকগুলো ফুল ফুটে গেছে। বেশ কিছু ফুল আমি আমার ঠাকুরের জন্য, আমার গোপালের জন্য রেখে দিয়েছিলাম। আসলে গাছে ফুল হলে না, গাছ থেকে ফুল ছিঁড়তে ইচ্ছা করে না। আর বিশেষ করে দেখলাম যে নিচের গাছের ফুল তো আরোই ছিঁড়তে ইচ্ছা করে না। কিনে ফুল দেবো ঠাকুরকে, তাও ঠিক আছে। তো হঠাৎ করেই বিকালের দিকে আমরা যাচ্ছিলাম রানাঘাটের একটা মন্দিরে। আমরা কিন্তু আগে কখনো যাইনি, হঠাৎ ইচ্ছা হলো, সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর রানাঘাটটা আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয়, সেই জন্য আমরা হঠাৎই প্ল্যান করে হঠাৎ বেরিয়ে পড়লাম। প্রথমে ভেবেছিলাম যে একটু ঘুরে চলে আসবো। মায়াপুরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়ে যায়, খুব বেশি না হলেও 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যায়। আর এই জায়গাটা আরও কাছে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে চলে আসলাম। ঠিক কৃষ্ণনগরের মায়াপুরের ইস্কন টেম্পলের মতো রানাঘাটেও একটা মন্দির রয়েছে, তো সেখানেই দর্শন করতে আসলাম। আমি প্রথমবার এসেছি, এখনও আমি প্রবেশ করিনি। 4টের সময় মন্দির খুলবে, তো এই মাত্র আমরা আসলাম, আর আমি মন্দিরের দিকেই হেঁটে চলেছি। তো পুরোটা ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। ওই সামনে থেকে আমরা প্রবেশ করলাম। তো এখানে এই যে আমি প্রথমবার এসেছি, সেই জন্য আমি এই মন্দিরের বিষয়ে কিছুই জানি না। ওইখানে আমরা গাড়িটা রেখে এবার হেঁটে হেঁটে যাচ্ছি। মন্দির মানে একটা শান্তির জায়গা, আর এই গরমের মধ্যেও কিন্তু এখানটা বেশ ঠান্ডা আবহাওয়া, কেননা এখানে অনেকগুলো গাছপালা রয়েছে, আর সেই জন্য এখানে অনেকটা ছায়া রয়েছে। আর এই যে বসার জায়গাও রয়েছে, মানুষ এখানে বসে দেবে, আর মানুষ এখানে বসে আরাম নিতে পারে। এখনও 5 থেকে 7 মিনিট মনে আছে, সেই জন্য আমি বাইরে এসে একটু ভিডিও করছি। পিছনের দিকে অনেকটা জায়গা রয়েছে, মনে হচ্ছে ওখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, তাই হবে। ওইখানটা খাওয়ার জায়গা আছে, বসিয়ে খাওয়ার হয়তো জায়গা আছে। এইসব জায়গাতে ভেতরে অনেক জায়গা রয়েছে। খুব সুন্দর, ছোটোর মধ্যে খুব সুন্দর, ভালো জায়গা। এটা কিন্তু রানাঘাটে। কাছে আবার কাঁঠালও হয়েছে, সুন্দর জায়গা। বাবা, এই গাছটায় তো অনেক কাঁঠাল হয়েছে। যেহেতু সকাল থেকে মনটা একটু খারাপ লাগছিল, হঠাৎ করে বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু আসার কোনো প্ল্যান ছিল না, একদমই ভাবিনি যে রানাঘাটে কোনো মন্দির আছে ইস্কন টেম্পল, সেখানে এসে দর্শন করতে পারবো। এটা একদম প্ল্যানের বাইরে। সত্যি বলছি, যখন আসছিলাম তখনও কিন্তু ইচ্ছাই করছিল না যে এত দূর আসি। মোটামুটি 20 মিনিট আমাদের সময় লেগেছে বাড়ি থেকে আসতে। তো মনেই হচ্ছিলো যে বাড়ি চলে যাই, গিয়ে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু চাই না, ঠাকুর টেনেছে আমাদেরকে, সত্যিই ঠাকুর টেনেছে। আমরা কিন্তু জানতামই না এখানে কোনো মন্দির আছে, প্রথমবার আসলাম। আর কিছুক্ষণ গেলেই মায়াপুরের টেম্পলের কাছেই পৌঁছে যাব, এখান থেকে বেশি দূর না। এখান থেকে 2টো চাবির রিং কিনলাম, আর 2টো বই কিনলাম। অষ্টোত্তর শতনামের 2টো বই কিনলাম, 2টো চাবির রিং কিনলাম। এই 2টো বই কিনেছি, আর আপনাদের দেখানোর জন্য আমি কিভাবে ফটো তুলছি দেখুন, ভিডিও করছি।
আপনাদের দেখানোর জন্য একটু চালাকি করে ভিডিওটা করছি বাইরে থেকে, যাতে আপনারাও সবাই দর্শন করতে পারেন, আমার এই নষ্টতর শত নামের বইটাও পড়তে পারেন। চলো ওখানে বসবো তো, ঠাকুরের নাম করব, গান করব, ওখানে চলো, ভেতরে চলো। তুমি চাবি রিংটা কোথায় রাখলে আদু? চাবি রিংটা কোথায় রাখলে? অনেকেই আমরা জানি না যে মায়াপুরের আগে যে হবিবপুর পড়ে, রানাঘাটের ঠিক পরে, সেখানেই রয়েছে এই মন্দিরটা। মায়াপুরের টেম্পলে গেলে সারা দিন খুব ভালোভাবে কেটে যায়, সকাল থেকে সন্ধ্যা অবধি বা রাত অবধি, রাত 9টা অবধিও কিন্তু কিভাবে কেটে যায় বোঝা যায় না। কেননা মায়াপুরে যখন আমরা যাই তখন মন্দিরের ভেতরে ভজন শুনতে শুনতে সারাটা সময় কেটে যায়, কিভাবে কেটে যায় আমরা বুঝতে পারি না। তাছাড়া বাইরে রয়েছে এখন মল হয়েছে, আর এত সুন্দর সুন্দর জায়গায় কীর্তন হয়। ওখানে যারা গেছো তারা তো সবাই জানো, কিন্তু অনেকে তো যায়নি, সেই জন্য জানে না যে মায়াপুরটায় গেলে আলাদা আশ্চর্য একটা শক্তি, একটা অনুভূতি, খুব ভালো লাগে। আর সারা দিন কীভাবে কেটে যায় কেউ বোঝে না। বাইরে থেকে লোক এসে তো 2 দিন থাকে, 3 দিনও থাকে, ওখানে থাকার জায়গা রয়েছে, সেগুলো ভাড়া নিয়ে থাকতে হয়। কিন্তু এই যে টেম্পলটা গিয়েছি, এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কিছুক্ষণের মধ্যে এখান থেকে ফিরে আসতে হবে। মন্দিরের ভিতরে যতক্ষণ বসেছিলাম ততক্ষণই ভালো লাগে, মন্দির তারপরে বন্ধ করে দেয়। দুপুর 1টা থেকে প্রসাদ খাওয়ার সময় শুরু হয়ে যায়। একটা আছে 80 টাকার টিকিট, একটা আছে 200 টাকার টিকিট। 80 টাকার টিকিটে আমরা খেয়েছি নর্মাল ভাত, একটু ডাল, একটা সবজি করেছিল একটু ডাঁটা দিয়ে আর সর্ষে দিয়ে, আর আলু পটলের মতো একটা তরকারি ছিল। প্রথমে তো আমি ভেবেছি ওটা হচ্ছে সয়াবিন, পরে দেখলাম আলু পটল, কেননা একদম নরম হয়ে গেছিলো। আর শেষে একটু পায়েস দিয়েছিল, চাটনি দিয়েছিল। কিন্তু 200 টাকার যে টিকিটটা রয়েছে সেখানে নাকি মহাভোগ রয়েছে। যে 200 টাকার টিকিটটা রয়েছে সেখানে অনেক রকমের খাবার দাবার রয়েছে, তো সেখানেও প্রচুর লোক খাচ্ছিল, আর 80 টাকার টিকিট কেটেও অনেক লোক খাচ্ছিল। এটা আমরা দ্বিতীয়বারের কথা বলছি। আমি এই যে ভিডিওটা করেছি প্রথমবার, তখন আমরা খাওয়া দাওয়া করিনি। দ্বিতীয়বার আমি আমার শ্বশুর শাশুড়ির ননদকে নিয়ে গেছিলাম হাজব্যান্ডের সাথে আর আদুর সাথে, তখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম। তো সেই ভিডিওটা কিন্তু আমার কাছে আপাতত নেই। মন্দিরের ঠিক পিছন দিকে, হয়তো ওটা হোটেল ছিল নাকি মন্দিরের লোকজনের থাকার জায়গা ছিল আমি ঠিক জানি না, যে বিল্ডিংটা দেখালাম তার ঠিক পিছন দিকেই এই গবাদি পশুদের আলয়টা রয়েছে। আমার মনে হচ্ছিলো ওরা ভাবছিল আমাদের কাছে কোনো খাবার আছে, বিস্কুট বা কিছু, সেই জন্য ওরা বেশি এগিয়ে আসছিল। তারপরে যখন দেখলো যে কোনো খাবার নেই তখন কিন্তু ওরা সরে গেছে, মানে মাথাটাকে সরিয়ে দিচ্ছিল। যাই হোক, এই ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়। এখান থেকে বেরিয়ে রানাঘাটের একটা দারুণ রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছিলাম বিকালবেলাতে, সেটাও নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন, সকলেই ভালো থাকবেন।